বন্ধুরা, সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের রাজনীতিতে কিছু ভদ্রলোকের খুবই দরকার। যেমন অভিজিৎ গাঙ্গুলি। কেন বলছি আমি কথাটা? এই তমলুক কেন্দ্র থেকে আরও তিনজন প্রার্থী আমরা পেয়েছি। সিপিআইএম থেকে সায়ন ব্যানার্জি পেয়েছি, টিএমসি থেকে পেয়েছি আমরা দেবাংশু ভট্টাচার্যকে, আর বিজেপি থেকে পেলাম অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের। লক্ষ্য করলে দেখবেন সায়ন একজন অ্যাডভোকেট, নিঃসন্দেহে তুখোড় বক্তা, তার কথার মধ্যে যুক্তি থাকে, কিন্তু পাশাপাশি তাকে কিছু অন্য ধরনের কমেন্ট করতেও দেখবেন, যেটা রাজনীতিতে একটা স্ফুলিঙ্গর কাজ করে, মানুষের মধ্যে একটা জান চলে আসে ভাষণ শুনলে পরে। পক্ষান্তরে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য যদি শোনেন আপনারা, দেখবেন তার মধ্যে কোনো লজিক নেই, একদম গা জোরে কথা। 28 বছরের ছেলে সে, তার জন্য সে সবার জন্য ভালো কাজ করতে পারবে, বয়স্ক লোক হলে পারে তারা ভালো কাজ করতে পারবে না। তাই দেবাংশুর এই যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে সব থেকে আগে যাকে পদত্যাগ করা উচিত সে হচ্ছে দেবাংশুর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। রাজনীতিতে বয়সের অভিজ্ঞতা নিঃসন্দেহে একটা বড় কাজ করে। আর বয়স কম হলে পরে দৌড়ে দৌড়ে যেতে পারবে, এটা কি পঞ্চায়েত ইলেকশন হচ্ছে যেখানে বাড়ির পাশে থাকবে আর বাড়িতে কোনো সমস্যা হয়েছে দৌড়ে চলে যাবে? একজন এমপি সে আইন প্রণয়ন করবে, দেশের নীতি নির্ধারণ করবে, তারা সেইখানে একজন জ্ঞানী মানুষ, প্রকৃত অর্থে ভদ্রলোক মানুষ নিঃসন্দেহে দরকার, যারা সাধারণ মানুষের কথা ভাবে। যাই হোক, অন্যান্য বক্তব্যগুলো আমরা অন্য সময় শুনবো। অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করবো এই চ্যানেলে। পাশাপাশি আজকে যেটা আমি করব, আরামবাগ টিভিতে অভিজিৎ গাঙ্গুলির একটা ছোটোখাটো ইন্টারভিউ বেরিয়েছে, আমরা সেই ইন্টারভিউটাকে একসঙ্গে দেখবো আপনাদের সঙ্গে। চলুন আমরা দেখে নিচ্ছি ইন্টারভিউ। তবে দুপুর খাওয়া দাওয়া সামান্য হয়েছে, তারপর সামান্য রেস্ট। এখন পর্যন্ত কেমন লাগছে? কতটা চমৎকার। টায়ার্ড ফিল করছেন? না, একেবারে এনার্জেটিক ফিল করছি, এনার্জেটিক ফিল করছি। এই যে এত গরম রাস্তা দিয়ে হাঁটা, হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে থাকা, আমার আমার এনার্জি লেভেল বেড়ে গেছে বলে মনে হচ্ছে। আর যা সামান্য কিছু অসুস্থতা মাঝে মাঝে বোধ করতাম, সেটাও বোধহয় চলে গেছে। এখন একটা চার্জ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, চার্জিংটা শুরু হয়ে গেছে, এটা আরো পিকে উঠবে, একটা ঝড় উঠবে, বিজেপি ঝড়। আমরা দেখেছি যে যখন ভোটের প্রচার শুরু হয় মানুষটিকে একরকম দেখি, যখন প্রচার শেষ হয় তখন একটা কেমন দেখি কালো হয়ে হ্যাঁ, গেছে। আমাকে অলরেডি বন্ধুরা বলে গেছেন যে তুমি যখন ফিরবে তখন কাঠ কয়লা হয়ে ফিরবে। প্রস্তুত? প্রস্তুত, প্রস্তুত, অবশ্যই প্রস্তুত। তো দুদিন এসে, মানে এর আগেও একবার এসেছিলেন, কিন্তু কাল এবং আজকে এসে কি বুঝছেন? হাওয়া কেমন দেখছেন? হাওয়া যা বুঝছি সে তো মানে বিজেপির পক্ষে তো একটা ভয়ঙ্কর হাওয়া, একটা একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, তরঙ্গ সৃষ্টি হয়েছে। এবং যদি খুব ভুল বুঝে না থাকি, এই সিটে কিন্তু অন্যান্য যে দলেরা প্রার্থী দিয়েছেন তাদের কিন্তু খুব অসুবিধে, খুব। কিন্তু আপনাকে তো অনেকভাবে কটাক্ষ করছেন, যে বয়স্ক, কে বলছেন বুড়ো, অমক তমক বলে, এরা পারছেন, যারা বিরোধী দাঁড়িয়েছেন তারা সব নানান কথা বলছেন। তারা যা মনে করেন বলবেন, তাদের বাকস্বাধীনতা আছে। শুধু এটুকু বলতে চাই আমি, যে সভ্যতা ভদ্রতা বজায় রাখাটাই ভালো। না হলে যিনি বলছেন তার নিজের পরিচয়টা প্রকাশ হয়ে পড়ে। প্রতিপক্ষ যারা আছেন সব তাদের সম্পর্কে জানতে পেরেছেন? যেমন একটা বাচ্চা ছেলে দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের, সায়ন যিনি আপনাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে, তাদের সম্পর্কে আপনার কি অ্যানালিসিস? আমার সেরকম কিছু, এরা এত জুনিয়র, এত জুনিয়র, এবং যে কিন্তু ওরা পলিটিক্সে সিনিয়র বলছেন আপনার থেকে। হোক না, পলিটিক্সে সিনিয়র, পলিটিক্স অনেকদিন ধরে করছে, কিন্তু আমরা মাঝে মাঝে একটা ঠাট্টা চলে একটা কথা বলতাম বন্ধু বান্ধবদের লেভেলে, সেটা হচ্ছে সারা জীবন পড়লি অথচ কিছু শিখলি না, এইরকম। তো এইরকম কি অনেকের হয়, যে সারা জীবন পলিটিক্স করে কিন্তু কিছু শেখে না। সাপ টাপ বলে আপনাকেও কটাক্ষ করেছিলেন। সাপ তো বটেই, আমাকে তো মমতা ব্যানার্জি কেউট এবং গোখরোর সঙ্গে তুলনা করেছিলেন। আমি আরো একটা ডিগ্রি বাড়িয়ে দিয়েছি, বলছি শুধু তা নয়, আমি প্রয়োজনে চন্দ্রবোড়া, আর আপনারা সাবধানে থাকবেন, যদি দংশন করতেই হয় তাহলে কিন্তু আপনারা শেষ, অলরেডি দংশন শুরু হয়ে গেছে, এই প্রচারে শুরু করে দিয়েছি। তো যদি দেখা যায় যে আরো করতে হচ্ছে তাহলে করতে হবে। আচ্ছা, আপনি আজকে দেখলাম হঠাৎ করে দরগা শরীফে চলে গেলেন, মন্দিরে যাচ্ছিলেন, তারপরে দেখলাম দরগা শরীফে। যদিও আমরা আজমির দরগা শরীফে নরেন্দ্র মোদীকেও, মানে প্রধানমন্ত্রীকে আমরা চাদর পাঠাতে শুনেছি। তো আপনার এটা কোন ভাবনা থেকে? এটা ভাবনা হচ্ছে যে সেকুলার ইন্ডিয়া, এখানে কেউ যেন মনে না করেন যে তাদেরকে
বাইরে রেখে একটা গোষ্ঠী প্রচার করছে তা নয়, ইনক্লুসিভ ইন্ডিয়া, সকলকে সঙ্গে নিয়ে একটা ভারতবর্ষ চলবে, সেইভাবেই চলছে। এবং বিজেপির নামে যে কথাটা রটানো হয় সাম্প্রদায়িক রাজনীতি, সেটা একেবারেই ঠিক নয়, সেটা ঠিক নয়। তাহলে আজকে ওখানে যাওয়ার একটা প্রোগ্রাম, এটা তো আমার ব্যক্তিগত প্রোগ্রাম নয়, এটা তো পার্টির প্রোগ্রাম, যে সেখানে যেতে হবে, যে আমাদের 3টে মন্দিরে যেতে হবে, দলগায় যেতে হবে। ও পার্টি থেকেই বলা হয়েছিল? হ্যাঁ, আমাকে তো পার্টি থেকেই তো নিয়ে, আমি তো নিজে যাচ্ছি না, আমাকে পার্টি থেকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে আমি সেগুলো পালন করছি, ঠিক আছে, কারণ পার্টির নির্দেশ পালন করেই চলতে হবে। তো আমি মনে করি এটা অত্যন্ত কি বলবো, একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, ভালো কাজও হয়েছে, এবং আমরা সকলকে কাছে টেনে নিতে চাই, কাউকে দূরে রেখে তো রাজনীতি বা সমাজের উন্নয়ন সম্ভব হয় না। এক্সক্লুসিভ রাজনীতির কোনো প্রশ্ন ওঠে না, ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। এটা বলা হয়, শাসক বলে, প্রচার করে যে বিজেপি মানে হচ্ছে মুসলিম বিরোধী। না না, ভুল বলে, ভুল বলে, ভুল বলে। আজকে কত মুসলিম আমাকে এসে আশীর্বাদ করে গেছে জানেন। বিশেষ করে আমি যখন মহিষাদলের রাজবাড়ি আসার আগে যখন ওই মন্দিরটায় গিয়েছিলাম, হ্যাঁ দরগা না, একটা মন্দিরে গিয়েছিলাম, তখন কত মুসলিম এসে আমাকে আশীর্বাদ করে গেলেন। যখন আমি আবার গাড়িতে উঠে চলে আসছি তখন আবার কেউ কেউ এলেন। সুতরাং এই প্রচারটা শুধু প্রচারই, হ্যাঁ, এই প্রচারে অনেক মানুষকে তারা বিভ্রান্ত করতে পেরেছেন, তাদের বিভ্রান্তি আস্তে আস্তে কেটে যাবে। আচ্ছা, আপনি যখন জয়েন করলেন দলের, যে ভাবনা নিয়ে জয়েনটা করলেন, এখন তো কয়েকটা দিন কেটে গেল, মানে মনে হচ্ছে কোথাও যে ভুল সিদ্ধান্ত হয়ে গেছে? একেবারেই মনে হচ্ছে না, একেবারেই মনে হচ্ছে না। আমি চোখের সামনে শুভেন্দু বাবু এবং সুকান্ত বাবুকে এবং দিলীপ বাবুকে যেভাবে লড়াই করতে দেখছি, যেভাবে আগ্রাসী ভূমিকায় দেখছি তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য রাজনৈতিকভাবে, তাতে আমার মনে হচ্ছে আমি একদম সম্পূর্ণ সঠিক দলেই যোগ দিয়েছি। কিন্তু আপনি যে এখানে যে প্রার্থী হচ্ছেন, এদিকে কুণাল ঘোষ বলছেন যে আপনাকে হারিয়ে দেওয়া হবে। এর মধ্যে একটা টিভি প্রোগ্রামে আমি কুণাল ঘোষকে মাথায় রেখেছি, ওনার সম্বন্ধে কোনো মন্তব্য আমি করবো না, ঠিক আছে। উনি তো খুব ভালো মানে লেখেন বলেছিলেন আপনি। হ্যাঁ, লেখার হাত ভালো, কিন্তু বলার মুখ ভালো না। বলার ঠিক আছে, তার যে শুনুন, তার বলার কাজ, তিনি তো বলেছেন যে একটা, যখন তার একবার তৃণমূলের সঙ্গে প্রায় তার মাঝে মাঝে দ্বিমত হয়, তিনি বলেছেন না যে আমাদের মুখপাত্র হিসেবে কাজটা শক্ত হয়ে যাচ্ছে, কারণ যে জিনিসটা বাজারে সেল করা যাবে না, আমাদের কাজ হচ্ছে সেটা সেল করা, সেটা একটা সেলেবল প্রোডাক্ট। উনি ওনার দল ওনাকে মাঠে আনতে বলেছে, বাজারে আনতে বলেছে, যে আমাদের ওখানে বাক্স বসানো থাকতো, সেখানে সব 534 কোটি টাকার কি দিয়ে চলে গেল। এইসব আষাঢ়ে গপ্প ওনাকে সেল করতে হচ্ছে, কষ্ট নিশ্চয়ই হচ্ছে ওনার। আমি জানি না, একজন সাহিত্যিক, তো সাহিত্যিক সাংবাদিক, তো ওনার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না। দেখ, পলিটিক্সে আরো কয়েকদিন আপনার হয়ে গেল, তো তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জিকে চিনতে পেরেছেন কে সে? আমি তো দুর্বৃত্তদের চিনি না, আমি পলিটিক্যাল লোকজনদের চিনি। এই একটু আগে সতীশ সামন্তর মূর্তির পায়ের ধুলো নিয়ে এসে না আমার শিহরণ হচ্ছিল। সতীশ সামন্ত, আপনি পলিটিক্যাল লোকজনদের কথা বলুন, আমি চিনতে পারবো। কিন্তু দুর্বৃত্ত, যদি আপনি আজ হঠাৎ একটা বম্বের আন্ডারওয়ার্ল্ডের লোকের কথা বলেন, বা হাত কাটা মাচু, গাল কাটা কালু, এদের কথা বলেন, আমি কি চিনতে পারবো? আমি পারবো না। কিন্তু আপনি রাজনীতির কথা বলুন, আপনি চারু মজুমদারের কথা বলুন, তাতেও চিনতে পারবো। আপনি যারা ব্যক্তিগত রাজনীতিতে বিশ্বাস করতেন, সেই চারু মজুমদারের কথা বলুন, তাকেও চিনতে পারবো, ঠিক আছে। কানুসান্নাল, অসীম চ্যাটার্জি, উনি নাকি বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে। কি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার একটা রাজনৈতিক ঐতিহ্য আছে, ওই নামটা আমি জানি না, কেউ আছে হয়তো। বাংলার একটা রাজনৈতিক ঐতিহ্য আছে, আপনি বাংলার মুখ্যমন্ত্রীদের নামগুলো দেখুন না, পরপর মমতা ব্যানার্জির আগে পর্যন্ত। এই মমতা ব্যানার্জি একজন যিনি ক্রমাগত মিথ্যে কথা বলে যান। এই ধরনের মিথ্যে কথা বলতে তো আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়কে পর্যন্ত শুনিনি। তাকে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির আগের ওয়ার্স্ট মুখ্যমন্ত্রী বাংলার, সিদ্ধার্থ শঙ্কর রায়, ঠিক আছে। মানে সিদ্ধার্থ শঙ্কর রায়কেও এত মিথ্যে কথা বলতে শুনিনি কখনো। ওকে, আমি একটা অন্য প্রসঙ্গে আসি। আজকে মহুয়া মৈত্রকে ইডি ডেকেছে, তারপরে ওই ফেমা কেসেতে, তারপরে তো জানেন ওনার বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে। কি বলবেন, আপনার কি মত? মহুয়াকে কি গ্রেপ্তার করা? এটা তো তদন্ত ইন দ্য কোর্স অফ ইটস বিজনেস, সিবিআই ডাকবে, ইডি ডাকবে, তাতে মহুয়া মৈত্র যদি হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে কিছু করার নেই। আইনের পদ্ধতি ওনাকে তো মেনে চলতেই হবে। তো উনি না গিয়ে বসে থাকুন, একদিন অ্যারেস্ট হয়ে যাবে।
এদিকে তো আবার আপনি যেটা নিয়ে কথা বলেছিলেন যে নারদ কাণ্ডের মধ্যে একটা ষড়যন্ত্র, নারদ কাণ্ডের যিনি মূল আর কি ম্যাথিউ স্যামুয়েল, তাকে আবার তলব করা হয়েছে। উনি আবার বলছেন আমি যাব না, আমি পলিটিক্যাল ড্রামার মধ্যে পড়বো না। এত সাহস আসছে সে যদি উনি পড়বেন না বলে মনে করেন, তাহলে তার কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হবে। আইনে আমরা এটুকু বুঝতাম যে তোমাকে ডাকার পরে তুমি যদি না আসো, তুমি যদি আবার ওই শাহজাহানের মতো কাণ্ড করো, আজকে দেখছেন কি অবস্থা হচ্ছে সন্দেশখালীতে। তারা পালিয়ে বাঁচতে পারছে না, ভয়তে ঠকঠক করে কাঁপছে। অন্য লোকেদের নাম দিয়ে দিয়েছে, সেটাও বেরিয়ে পড়ছে। এই যারা গন্ডগোলে ছিল না তাদের নাম দিয়ে দিয়েছে, যারা গন্ডগোলে ছিল তাদেরকে আস্তে আস্তে এদিকে খুঁজে বার করা হচ্ছে। কি অবস্থা চলছে সন্দেশখালীতে? তো এইভাবে না গিয়ে অ্যাভয়েড করে একটা কেন্দ্রীয় সংস্থাকে আইন বিধিবদ্ধ বিধি দ্বারা প্রণীত বিধির দ্বারা তৈরি যে অথরিটি, তার কাছে না গিয়ে ভারতবর্ষে কোনো রেহাই নেই। ভারতবর্ষ গণতন্ত্র, এটা মাথায় রাখতে হবে। না আপনার মনে হয় যে এর পেছনে একটা চক্রান্ত ছিল না নারদ কাণ্ডে? নিশ্চয়ই মনে হয়, নিশ্চয়ই মনে হয়। আমার কাছে স্পষ্ট, সে কথা আমি বারে বারে বলি, যেটা চক্রান্ত। তাতে যদি মানে তৃণমূলের লোকেরা যারা টাকা নিয়েছেন তারাও বেঁচে যান, তাহলে বেঁচে যেতে পারেন। কিন্তু আমার চোখে এটা চক্রান্ত এবং চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। সেই জন্য কি এইভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ম্যাথিউ স্যামুয়েল যিনি স্টিং করেছেন? হতে পারে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছেন, হতে পারে, খুব হতে পারে। আচ্ছা আমি আজকে আর একটা কথা বলি, অনেকটা আপনি আবার বেরোবেন, বেশি কথা বলতে পারছি না। আপনি যাকে চেনেন না বলছেন, নাটকাটা গাঁটকাটা বলছেন, উনি একটা কথা বলেছেন কর্মী সভাতে যে এর পরেও যা কাজ আমরা করছি, এত টাকার কাজ করছি, এর পরেও যদি আমরা ভোট না পাই, লিড না পাই, তাহলে বুঝতে হবে যে মানুষ আমাদের সঙ্গে নেই, আমাদেরকে দূরে সরে হবে। এই যে একটা এত তাত্ত্বিক কথা, তাহলে বুঝবো আমাদের সঙ্গে মানুষ নেই, সরে যেতে হবে। আরে এটা আবার বোঝাবুঝির কি আছে? মানুষ তো তাদের সঙ্গে কোনোদিনই নেই। তারা রিগিং না করলে মানুষ আসে নাকি তাদের সঙ্গে? পঞ্চায়েত ইলেকশনে কি হলো দেখতে পেলেন না? ব্যালট পেপার খেয়ে নিল, ঠিক আছে। তিনি আবার একটা কনসালটেন্সি ফার্মের সঙ্গে গাঁট ছড়া বেঁধে কাজ করেন, তাদের পরামর্শে বিভিন্ন রকমের বদমাইশি কাজ হয়, ঠিক আছে। তো বুঝতে হবে যে হয়তো তারাও তার সঙ্গে নেই, টাকা পয়সা দেননি, হয়তো তারা চলে গেছে, এটাও হতে পারে। উনি বলছেন যে কেন এখন যদি এর পরেও আমরা বেশি না ভোট পাই, লিড না পাই, তাহলে বুঝতে হবে মানুষ সাথে নেই, সরে যেতে হবে। সরে যেতে হবে না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন কে বলেছেন কথাটা, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু খোঁজ নিয়ে দেখুন যে যিনি বলেছেন তিনি ভারতবর্ষের বাইরে পালিয়ে যাওয়ার কথা বলছেন কিনা। সরে যাওয়া মানে সরে একেবারে সীমান্ত পার হয়ে সরে চলে গেলাম, সেখানে গিয়ে যে হয়তো তার কোনো ব্যবসা আছে বড় বড়, সেই ব্যবসা করতে শুরু করে দিলাম। অনেকেরই আফসোস না তাকে গ্রেপ্তারটা করা গেল না, এটা একটা এটা আমারও আফসোস এখনো। তবে হ্যাঁ, যেটা হয়নি এখনো পর্যন্ত সেটা তো ভবিষ্যতে হতেই পারে। সন্দেশখালীর প্রার্থীকে নিয়ে কি বলবেন? সন্দেশখালী তো এই প্রার্থী তো এখনো দেয়নি, রেখা পাত্র। বসিরহাটে রেখা পাত্র, সন্দেশখালী থেকে চুজ করা। হ্যাঁ, রেখা পাত্র আমি মনে করি ভালো ক্যান্ডিডেট হয়েছে। কেউ কেউ একটু সংশয় প্রকাশ করছেন জিততে পারবেন কিনা, তো সেটা মানুষ বলে দেবে। অনেক দেখুন, একজন মুখ্যমন্ত্রী আজকের, তিনি সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যাদবপুরে। কেউ জানতো মমতা ব্যানার্জিকে? আপনার হিসেব হয়েছে কত ভোটে জিতবেন? না, জিতবই এরকম মানে এত বড় ফোরকাস্ট আমি এক্ষুনি করছি না। আমার মনে হয়েছে, হিসেবের প্রশ্ন না, আমার মনে হয়েছে যে একটা তরঙ্গ তৈরি হয়েছে। আমি আপনাকে বললাম, অন্তত এই কেন্দ্রে এখন যে কটা জায়গা আমি ঘুরেছি, সেটা ওই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির যে একটা কর্পোরেট আছে না, তাকে দল বলে চালায়, তো তার বিরুদ্ধে, যাত্রা দলের বিরুদ্ধে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি প্রচারে থাকবেন। দর্শক শুনলেন, অনেকগুলো কথা হলো, আর এখন অনেক কথা বাকি রয়ে গেছে, ধাপে ধাপে শুনতে হবে। হ্যাঁ, মানুষ শুনতে চান আপনার কথা। আমি দেখছি আপনি যখন এসছেন, আপনাকে সেই একই কথা, ভগবান এসছেন বলে, মন্দিরে ভগবান এসছে এরকম বলছেন। মানুষের আবেগ থেকে মানুষের কথা বলেন, আমাকে ভালোবাসে বলেই বলেন, এবং তারা, আমার মনে হয় যে একটা আন্তরিকতা তাদের আছে, শুধু মনে হয় না, তারা প্রকাশও করেন। এখানে আমাদের এই গ্রাম বাংলার মানুষ তো শহর বাংলার মানুষের মতো ততটা হিপোক্রিট হয়ে ওঠেনি। তারা মুখের কথা যা, মনের কথা যা, মোটামুটি একই রকম ভাবে বলেন।